চেষ্টা করি এবং যেহেতু পার্লামেন্ট একটা সীমিত সংখ্যক মানুষের আয়োজন, এটি একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। সকলের লোকই তো একসঙ্গে দেশের মতামত দিতে পারে না। আপনাদের মতামতের ভিত্তিতে যিনি প্রতিনিধি নির্বাচিত হন তিনি আপনাদের আশা আকাঙ্ক্ষা উন্নয়ন সামগ্রিক বিষয় নিয়ে কথা বলেন। আজকে আমি মনে করি এটা আমাদের লালমনিরহাটের একটি মিনি পার্লামেন্ট। কেন আমি দেখেছি আপনাদের সেই আকাঙ্ক্ষার কথাটা বলবো। আমরা কিছুদিন আগে আরেকটি সভা করেছিলাম, সেটার ক্যাপশন ছিল কেমন দেখতে চান লালমনিরহাট। সেখানে অনেক সুধীবৃন্দ উপস্থিত হয়েছিলেন। আপনারা অনেক গুরুত্বপূর্ণ আমাদেরকে প্রস্তাবনা দিয়েছেন, সেগুলো আমরা একটি সামারি করেছি। কার কি আকাঙ্ক্ষা, কোন দাবিটাকে অগ্রাধিকার দিব। আজকেও নতুন করে আমি দেখেছি আলোকিত লালমনিরহাটের যে আমাদের একটি সামাজিক আন্দোলন ছিল, সেটি বিগত ফ্যাসিস্ট সরকারের দীর্ঘ 16টি বছর আমরা একটা চালু রাখতে পারিনি। চালু রাখতে না পারার অনেকগুলো কারণ আপনারা জানেন, যে আমরা 2টা লোক এক জায়গায় জমা হতে পারতাম না, সমাবেশ তো করা অনেক দূরের কথা। এই হল নির্মাণের প্রতি আমার একটা ভূমিকা ছিল, অর্থাৎ এটার আমি ফাউন্ডার ছিলাম, অথচ এই হলে আমাদেরকে কোনোদিন অনুমতি দেওয়া হতো না। আবেদন করলো, অনুমতি দেওয়ার পরও বাতিল করা হয়েছে একাধিকবার। তো সেই পরিবেশ পরিস্থিতি আমাদের ছিল না। ছাত্র বৈষম্য আন্দোলনের মধ্য দিয়ে জুলাই আন্দোলনের প্রেক্ষিতে বাংলাদেশে একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। যদি এখনো নানান জটিলতার মধ্যে আমরা জাতির দুর্ভাগ পাচ্ছি, তারপর মানুষের ভিতরে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। তারা একটা সুন্দর বাংলাদেশ দেখতে চায়, সামনের বাংলাদেশ দেখতে চায়, সম্প্রীতির বাংলাদেশ দেখতে চায়, মানবিক বাংলাদেশ দেখতে চায়, আইনের শাসনের বাংলাদেশ দেখতে চায়, দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চায়। সেটা করার ক্ষেত্রে হয়তো জাতীয় ক্ষেত্রে যদি আমাদের কোনো সময় আমার ভূমিকা থাকে, সেটা হয়তো আমি করবো। কিন্তু আমি চাই আমার জন্মস্থান, আমার সেই শৈশব কৈশোর যৌবনের দিনগুলো এই লালমনিরহাটের আলো বাতাসে আমি বড় হয়েছি। সুতরাং সব ভালোবাসা আছে, সবচেয়ে বেশি ভালোবাসাটা আমার জায়গায় থেকে, আমার জন্মস্থানে থেকে। সবচেয়ে বেশি টান থাকবে আমার লালমনিরহাটের জন্য, সবচেয়ে বেশি দুর্বলতা থাকবে আমার লালমনিরহাটের জন্য। এখানকার মানুষ যদি ভালো থাকে, এখানকার মানুষের যদি আমরা উন্নয়ন দিতে পারি, সেটাই আমার রাজনীতির বড় সার্থকতা হিসেবে দেখা। সে কারণেই সব মানুষেরই দুর্বলতা বাড়ে, প্রতি পরিবারের প্রতি থাকে। আমারও সেই দুর্বলতা আছে এবং অতীতে যারা আমাদের এখানে কিছুটি মাঝে মধ্যে দায়িত্বের মধ্যে আসছিলেন, যেভাবেই আসুন, অন্যায়ভাবে আসুন, চুরি করে আসুন, তারা আমাদের এলাকার করছিল। যার কারণে তাদের ভালোবাসাটা আমাদের জেলার প্রতি কতটুকু ছিল, সেটা 16 বছর দেখলে বোঝা যায় যে তারা আমাদের জেলাকে একটি সঠিক জায়গার নেতৃত্ব দিয়ে নিতে পারে। উন্নয়ন যেমন করেনি, সামাজিকভাবে অবক্ষয়গুলো এমনভাবে ঘুরে ঘুরে লালমনিরহাটকে ধ্বংস করে দিয়েছে। আগামী দিনে লালমনিরহাটে ভবিষ্যৎ যে প্রজন্ম তৈরি হচ্ছে, তাদের প্রতি আমরা খুব বেশি বিশ্বাস ভরসা রাখতে পারছি না। সে কারণে এই সামাজিক আন্দোলনটার মধ্যে আমাদের কতগুলো গুরুত্বপূর্ণ আন্দোলন ছিল। তার মধ্যে অন্যতম ছিল মাদক, বাল্য বিবাহ, তারপরে ছিল জুয়া, নানান বিষয় 13টি সামাজিক অপরাধের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম। আমার ধারণাটা এটা ছিল যে একটি অবকাঠামোর উন্নয়ন যদি করি, স্কুল কলেজ রাস্তাঘাট সবই করলাম, কিন্তু মানুষ হিসেবে যদি মানুষকে আমরা ভালো না করি, তাহলে ওই রাস্তাঘাট অবকাঠামোর উন্নয়নের কোনো মূল্য থাকে না। এটাকে আমি ভালো মনে করি। মানুষকে ভালো করতে হবে। ভালো মানুষ হলে ঘরের মধ্যে থাকলেও ভালো। আর যদি দুষ্ট প্রকৃতির লোক তৈরি করি আমরা সমাজে, যত বড়ই অবকাঠামো, যত বড়ই বিল্ডিংয়ে আমরা জায়গা করে দিই, কোনো লাভ হবে না। এখন লালমনিরহাট শহর কেন গোটা জেলার মধ্যে পরিসংখ্যানে দেখা যায় যে বাংলাদেশের যে সমস্ত জেলায় মাদকাসক্ত হয়েছে, লালমনিরহাট জেলা হল সবচেয়ে রেড জোন। এই যে আমাদের জন্য একটা ভয়াবহ চিত্র। এ ব্যাপারে বিগত সরকার, প্রশাসন, রাজনীতিবিদরা কেউ কোনো কাজ করেনি, যার কারণে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ধীরে ধীরে নষ্টের পথে চলে গেছে। অনেক অভিভাবক আমাকে নালিশ করে, ভাই আমার ছেলেটা নষ্ট হয়ে গেল। আস্তে আস্তে আমি কিছুতে তাকে নিয়ন্ত্রণ করতে পারি না। মাদকাসক্তকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। এখন নতুন প্রযুক্তির কারণে নতুন ক্যাসিনো, নতুন জুয়ার আসর বসছে মোবাইল ফোনে। এটা অনেক পরিবারকে একদম পথে বসাচ্ছে।
আর একটা হলো দাদন ব্যবসায়ীরা। দাদন ব্যবসায়ীরা হয়তো 1 লক্ষ টাকা লোন দিয়েছে, সাদা স্টাম্পের স্বাক্ষর নিয়েছে, সাদা চেক নিয়েছে। এখন ওদেরকে আমি যখন জিজ্ঞাসা করি যে তুমি কেন সাদা চেকের স্বাক্ষর করলাম, বলে ভাই কোনো অবস্থাতে টাকা নেয় না, বাধ্য হয়ে স্বাক্ষর করছি। পরবর্তীতে ওই ভদ্রলোক দেখা যাবে 1 লক্ষ টাকার বিনিময়ে 2 লক্ষ টাকা সুদ পরিশোধ করছে, তারপর তার বিরুদ্ধে 5 লক্ষ টাকার মামলা দিচ্ছে। এই যে একটা ভয়াবহ ভিতরে, এগুলো আমি বুঝতে পারি কেন প্রতিদিন আমার সঙ্গে এই লোকগুলোর কথা হয়, দেখা হয়, নালিশ করে, তাই বুঝি যে কিরকম ভয়াবহ অবস্থা দাঁড়িয়েছে। আমাদের কি কোনো দায়িত্ব নাই? আমরা কি সবাই ঘরে বসে থাকবো? আমরা কি সমস্যার আওয়াজ তুলবো না? মাদকের বিরুদ্ধে, জুয়ার বিরুদ্ধে, যৌতুকের বিরুদ্ধে। প্রতিদিন কতটা মেয়ে আমার বাড়িতে যায়, যাদের বিয়ে ভেঙে যাচ্ছে, স্বামীরা নির্যাতন করতেছে শুধু যৌতুকের কারণে। বাবা মা অসহায় অবস্থায় বাধ্য হয়েছে 2 লক্ষ টাকা মানতে। একদম গরিব, একটি ছাগল, একটি গরু বিক্রি করে 1 লক্ষ টাকা দিয়েছে। পরবর্তীতে টাকা দিতে পারেন, এই জন্য স্বামী তাকে বিধবা মারতেছে, মারতে মারতে পঙ্গু করে দিয়েছে। 2-3টি সন্তানের মা হয়েছে, তারপরও তাকে নয়। তখন বাবার কাছে যখন যায়, বাবা অসহায়, কারণ তার আর একটা মেয়ে উপযুক্ত হয়েছে বিয়ে দেওয়া, তার কোনো সংস্থান নেই, সেও সেটা দিতে পারে না। অবশেষে ওই মেয়েটা ফাঁসি কাটতে চলে, আত্মহত্যা করে। এই দুনিয়াতে তার কেউ নাই। আমরা মনে করি এগুলো ব্যাপারে আমাদের যার যার অবস্থান থেকে আমরা যদি সোচ্চার হই, সামাজিক আন্দোলন তৈরি করতে পারি আরো জোরসোরে, তাহলে দেখা যাবে আস্তে আস্তে একটা কমে যাবে। এখন বলে এটা ভাই কিভাবে কমাবে? আমি মনে করি যে আমরা যদি মহল্লা ভিত্তিক, মসজিদ ভিত্তিক, মন্দির ভিত্তিক আমরা যদি কাজগুলো শুরু করি, এই মহল্লার ভিতরে কারা কারা এই নেশা আসক্ত হয়েছে তাদেরকে আপনারা কাউন্সিলিং করেন, ডাকেন, বলেন, অনুরোধ করেন, এই পথ ভালো না। কিছু কিছু লোক আছে শুধরাবে, কিছু কিছু লোক শুধরাবে না। তখন আমাদের আইনের ব্যবস্থা নিতে হবে, নিরাময় কেন্দ্রে পাঠাতে হবে, তাকে সঠিক করার জন্য। কিন্তু আমরা তো প্রতিবাদও করি না, ঘৃণাও করি না, ওদিকে তাকিয়েও দেখি। এর ফলে হচ্ছে কি, মাথা নিচু করে মসজিদে যাচ্ছেন, মাথা নিচু করে বাড়িতে চলে যাচ্ছে। কেউ মন্দিরে যাচ্ছেন, মাথা নিচু করে বাড়িতে চলে যাচ্ছে। তার ফলে হচ্ছে কি, আমরা আসলে কেউ দায়িত্ব নিচ্ছি না। দায়িত্ব নিচ্ছে না কেন? অনেকে অপমানিত হতে পারেন, ভয় পান, অনেকে হয়তো মনে করেন যে আমি করতে গেলে আমাদের লাঞ্ছনার শিকার হতে পারি, হয়তো কেউ কেউ হতে পারে। কিন্তু আমরা যদি সম্মিলিতভাবে সবাই মিলে সমস্যার কাজ করি, তাহলে ওই সমস্ত দুষ্কৃতিকারী বা যারা ভুল পথে পরিচালিত হচ্ছে, তারা ধীরে ধীরে শুধরাতে বাধ্য হবে। একদিনে করতে পারবো না, কারণ এটি তো মহামারী আকার ধারণ করেছে। কম বেশি 2-3টা পরিবার পরপর গিয়ে দেখবেন যে মাদকাসক্ত হয়েছে। তো এই ভয়াবহ অবস্থা, আমরা নামাজ পড়লাম, আমরা ধর্ম করলাম, সবই করলাম, কিন্তু সমাজের এই ঘুরে ধরা জিনিসটাকে যদি আমরা ঠিক না, তাহলে আমাদেরও এই ইবাদতের কোনো মূল্য থাকবে না। আমি আমার ফিলিংস থেকে যেগুলো বললাম, আপনারা ভিন্ন মত দিতে পারেন। সে কারণে আমি চাই যে কবে নির্বাচন হবে, যদিও ফেব্রুয়ারিতে বলা হচ্ছে, যদি হয় ভালো, তখন একটা নির্বাচিত সরকার আসলে অনেক কিছু নিয়ন্ত্রণে আসবে, প্রশাসন পরিচালনা করার দক্ষতা থাকবে, হুকুম দিলে কাজ হবে। যতদিন হচ্ছে না, ততদিন পর্যন্ত আমরা এই কাজগুলোকে গুছিয়ে নিতে চাই। আমার প্রস্তাব অনুযায়ী যদি মনে করেন যে আলোকিত লালমনিরহাটের একটা পৌরসভা ভিত্তিক একটা কমিটি আমরা করি, তার আওতাধীন যদি 9টি ওয়ার্ডে 9টি কমিটি করে দিই আমরা, এটি কোনো রাজনৈতিক কমিটি নয়, এটিতে সবাইকে আসতে কোনো সমস্যা নেই। সরকারি কর্মকর্তা, অবসরপ্রাপ্ত ব্যক্তি, শিক্ষক, পেশাজীবী সবাই থাকতে পারে। এটি কোনো রাজনৈতিক ব্যানার নয়, রাজনৈতিক বক্তৃতাও আমরা দিব না। আপনারা সেই কমিটিটা করলে আমরা এটাকে অর্গানাইজ করবো, পেট্রোনাইজ করবো, আমরা সচেতনতা বৃদ্ধির জন্য আলোচনা করব, আমরা র্যালি করব, পোস্টার দিব, মানুষকে উদ্বুদ্ধ করার চেষ্টা করব। এবং যদি যারা এই পথ থেকে সরে আসতে চায়, তাদের যদি আমাদেরকে কোনো সাহায্য করতে হয়, সেটাও আমরা করতে রাজি আছি। তারপর সেরকম যেন এই পথ থেকে সরে আসে। এটা হলো আজকের মূল ভাবনা। আগামী দিনে লালমনিরহাট কেমন দেখতে চাই, অবশ্যই এই আলোকিত লালমনিরহাটের পাশাপাশি লালমনিরহাটের মানুষের তো কিছু ভাবনা আছে। সেখানে যারা মতামত দিয়েছেন, সেটা আমরা একটা সারমর্ম তৈরি করেছি। অনেকে তো ভেবেছে যে দুর্ভাই ডাকলো, আর তো কিছু জানাইল না, কি হয়েছে এই আলোচনা। সে তো সমাজ চাই, অর্থাৎ 232 জন বলছে যে মাদক মুক্ত করতে হবে। তাহলে সেই আলোচনাটা আজকে খুবই গুরুত্বপূর্ণ। এটা করতে গেলে আপনি শুধু আইন দিয়ে ঠিক করতে পারবেন না, জেলে দিবেন, 15 দিন পর আবার বের হয়, ওই জেলখানার ভিতরেই মাদক বেশি সরবরাহ করা।
জেলখানার ভিতরে। সুতরাং মানুষকে ঠিক করতে গেলে আপনার সামাজিকভাবে কাউন্সিলিং করে ঠিক করতে হবে। তাহলে আমরা এটাকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছি যে যতজন উপস্থিত ছিল তার মধ্যে সর্বোচ্চ মতামত দিয়েছে 232 জন যে মাদক মুক্ত চাই, কারণ এই মাদকের কারণে আমরা সবাই একটা দুর্বিষহ জীবনযাপন করছি। তারপরে দিয়েছেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চাই 182 জন। এটার একটা সুখবর নিশ্চয়ই আপনারা পাচ্ছেন। আপনারা সবাই আমাকে সহযোগিতা করেছেন। আমরা সবাই অর্থাৎ রংপুরের 11টি পয়েন্টে, নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা 11টি পয়েন্টে লক্ষ লক্ষ লোক জমায়েত করেছিলাম এবং আমাদের আওয়াজটা শুধু বাংলাদেশ না, বাংলাদেশের সীমানার বাইরে চলে গেছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম, এখানে আল জাজিরা, সিএনএ, বিবিসি তারা প্রচার করেছে, যার কারণে সরকার বাধ্য হয়েছে এটাকে একটা কার্যকারী পদক্ষেপ নেওয়ার জন্য। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর